তারেক রহমান আনোয়ার ইব্রাহিম বৈঠক। শ্রম বাজার উন্মুক্ত ও অবৈধ প্রবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর। মানব সম্পদ বিনিময় স্বচ্ছতা চায় মালয়েশিয়া। এবার আর্জেন্টিনার অস্ট্রিয়া পরীক্ষা। প্রতিপক্ষকে কঠিন মানলেও জয় ছিনিয়ে নিতে চায় মেসি বাহিনী। ভাবনায় ডালাসের উচ্চ তাপমাত্রা, ফ্রান্সের সামনে ইরাক। বৃষ্টি উজানের ঝলে পানি বেড়েছে তিস্তা, ধরলা, দুধকুমারে। উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা। এবং সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি। তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা। 60 দিনের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বাংলাদেশের জন্য দ্রুত শ্রম বাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অবৈধ প্রবাসীদের বৈধ করা ও সে দেশে বন্দী বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়টি দ্রুত বিবেচনায় নিতে বলেন তিনি। কিছু কেলেঙ্কারির ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মানব সম্পদ বিনিময় প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন। পুত্রাজায় দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। পরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা সই হয় এবং দুটি দলিল বিনিময় করা হয়। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী। সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয় তারেক রহমানকে। দেয়া হয় গার্ড অফ অনার। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভিজিটর বুকে স্বাক্ষর করেন বাংলাদেশের সরকার প্রধান। এরপরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। এ সময় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা এবং যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিজ দেশের শ্রমিক প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মানব সম্পদ বিনিময় প্রক্রিয়া স্বচ্ছ হওয়ার উপর জোর দেন তিনি। has been firstly critical for our economic survival, but at the same time has invited lots of scandals and concern. Yes, we need the workers. Yes, also, and more importantly, we have to protect the welfare of the workers and their families. পরে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীদের অবদান তুলে ধরে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান। Bangladeshi workers, students, professionals and entrepreneurs in Malaysia serve as an important bridge between our two countries. Their contribution benefits both our economy and society. I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon as possible. অবৈধ শ্রমিকদের বৈধ করা এবং আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে মালয়েশিয়াকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agreed that recruitment should be transparent, fair and equitable, reducing intermediaries and low cost for workers. যৌথ ব্রিফিং শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি দলিল বিনিময় করা হয়। বিশাল অঙ্কের ঋণের বোঝা নিয়ে সরকার গঠন করেন তারেক রহমান। তাই শুরু থেকে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মালয়েশিয়া সফরে এসে সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, দেশের শ্রমবাজার মুক্ত করা সহ শিক্ষা এবং কৃষি সহ নানা ইস্যুতে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের সকলের প্রত্যাশা এই আলোচনা হবে ফলপ্রসূ এবং আগামী দিনে ঘুরে দাঁড়াবে ভঙ্গুর অর্থনীতি। মালয়েশিয়ার পুত্রজায়া থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সালেহিন। এই মুহূর্তে আমরা আছি কুয়ালালামপুরে, যেখানে আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান দুদিনের সফরে যেই সাংগ্রিলা হোটেলে উঠেছেন সেখানে আমরা আছি, যেখানে কিছুক্ষণ পরেই
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশের প্রেস মিডিয়া উইংয়ের যে পক্ষ থেকে একটি ব্রিফিং করা হবে গণমাধ্যম কর্মীদের যারা ঢাকা থেকে এসেছেন বা এখানকার স্থানীয় যারা আসলে অর্থাৎ এই দেশের যারা সাংবাদিক আছেন তাদের উদ্দেশ্যে আজকে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে কর্মসূচিগুলোতে যোগ দিয়েছিলেন রাষ্ট্রীয় যে সফরগুলিতে রাষ্ট্রীয় যে কর্মসূচিগুলিতে অর্থাৎ মালয়েশিয়ার সরকারের যে তরফ থেকে যে দায়িত্ব যেই সব বৈঠক এবং দ্বিপাক্ষিক বৈঠক এবং স্বাক্ষর হচ্ছে সেই সব বিষয়গুলো নিয়ে আসলে মূলত এই ব্রিফিংটি আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং এখানকার বিস্তারিত তুলে ধরবেন। তবে আপনি জানেন যে আজকে পুত্রজায়ায় সকাল থেকে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে সেখানে থেকে গার্ড অফ অনার দেওয়া হয় মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, যেখানে আনোয়ার ইব্রাহিম যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে সব অভ্যর্থনা জানান এবং তাকে গার্ড অফ অনার প্রদান করেন। তারপরে কিন্তু দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, একান্ত বৈঠক হয়েছে, একই সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে এবং কিছু চুক্তিও কিন্তু স্বাক্ষর হয়েছে এখানে। তো বিশেষ করে আমি একটু বলতে চাই যে বিষয়গুলি মূলত এসেছে, যেখানে শ্রমবাজার যে মুক্ত করার বিষয়টি, অর্থাৎ এখানে বিভিন্ন বেশ কিছু বছর ধরে আসলে শ্রমবাজার বন্ধ রয়েছে এই মালয়েশিয়ার শ্রমবাজারটি। তো সেটি খুলে দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে। একই সঙ্গে যারা এই দেশে আটক রয়েছে অর্থাৎ অবৈধভাবে থাকার কারণে আটক হয়েছেন প্রায় 2000-এর বেশি শ্রমিক বাংলাদেশি, তাদেরকে আসলে মুক্ত করা এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশে ফিরানোর ক্ষেত্রে যে সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, কৃষি সহ আইটি সেক্টরে কীভাবে আরও বিনিয়োগ করা যায় মালয়েশিয়ার পক্ষ থেকে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে, এবং দুই দেশের সহযোগিতার মাধ্যমে একটি বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি উঠে আসে, সেগুলি কিন্তু আলোচনা হচ্ছে দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে। একই সঙ্গে সেখানে কিন্তু বিনিয়োগের বিষয়টি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে সরকার প্রধান তারেক রহমান তিনি কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশে আসলে বিদেশি বিনিয়োগ হলে অর্থাৎ বিদেশি রেমিটেন্স অর্থাৎ বৈদেশিক অর্থ বাংলাদেশের রিজার্ভে আসবে এবং বাংলাদেশের অর্থনীতি তারা ঘুরে দাঁড়াবে। সেই চ্যালেঞ্জ আসলে নিয়ে তিনি মালয়েশিয়ার প্রথম সফরে বা দেশের বাইরে প্রথম সফর মালয়েশিয়া এসে মালয়েশিয়া সরকারের সঙ্গে যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও কিন্তু বেশ একটি ভালো ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এটা ব্রিফিংয়ের পর আরও ডিটেলস আমরা বলতে পারবো এই সংবাদ সম্মেলন আসলে কী বলছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রী কী করেছেন বা কী ধরনের আলোচনায় কতটুকু সহযোগিতা আসতে পারে মালয়েশিয়ার পক্ষ থেকে সেটি কিন্তু জানা যাবে। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের যে সফর তার সব শেষ খবর। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এবার ফিফা বিশ্বকাপের খবর। সেটা 32-এর টিকিট নিশ্চিতের লড়াইয়ে কোনো ঝুঁকি নেবেন আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষেও প্রথম ম্যাচের শুরুর একাদশী মাঠে নামানোর ইঙ্গিত দিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ডিফেন্সে মন্টিয়েলের ইনজুরিতে জায়গা মিলবে নাহুয়েল মোলিনার, আর এই ম্যাচেও সুযোগ পাচ্ছেন থিয়াগো আলমাদা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে এস.এম. ইকবালের রিপোর্ট। লিওনেল মেসিরা যখন রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে এই AT&T স্টেডিয়ামে মাঠে নামবেন, তখন ডালাসে ভর দুপুর। সেই সময়টায় টেম্পারেচার থাকবে প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস। তবে স্বস্তির খবর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেডিয়ামটা কিন্তু একেবারে ঢাকনা দেয়া, অর্থাৎ আবদ্ধ স্টেডিয়াম। টেম্পারেচার বেশি হলে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। ডালাসে এসে ডালাসের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য লিওনেল মেসিরা কোনো অনুশীলনও করেনি। এখানে এসে আনুষ্ঠানিকতা বলতে শুধুমাত্র লিওনেল স্ক্যালোনির একটা প্রেস কনফারেন্স, যেই প্রেস কনফারেন্সে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছেন কেমন হবে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার স্কোয়াড। পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ ডিফেন্স লাইনে যে একটি পরিবর্তন, নাহুয়েল মোলিনা শুরুর একাদশে ঢুকে যাচ্ছে, এটা প্রায় শতভাগ নিশ্চিত। কারণ তার যে পজিশনে এর আগের ম্যাচে গনজালো মন্টিয়েল খেলেছিলেন তিনি চোটগ্রস্ত এবং তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আগামী 2 ম্যাচেও তাকে বসিয়ে রাখছে আর্জেন্টিনা। মিডফিল্ডে থিয়াগো আলমাদার পারফরমেন্স প্রথম ম্যাচে আপ টু দ্য মার্ক ছিল না, সেই জায়গায় একটি পরিবর্তনের আভাস ছিল নিকো গঞ্জালেসের। তবে
টিম ম্যানেজমেন্ট হয়তোবা আলামাদাকে আরো একটা সুযোগ দিতে পারে। ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে আপাতত লাউতারো মার্টিনেজকেই রাখতে চাচ্ছে টিম ম্যানেজমেন্ট। হুলিয়ান আলভারেজকে হয়তোবা বদলে খেলাবে। মোটা দাগে প্রথম ম্যাচে যে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা শুরু করেছিল এবং বিশ্বকাপে উড়ন্ত একটা সূচনা পেয়েছিল, এই ম্যাচেও মোটামুটি একই ফরমেশনে লিওনেল স্ক্যালোনি মাঠে নামছেন। কেননা গ্রুপ পর্ব থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 নিশ্চিত করার ম্যাচে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের জন্য প্রস্তুত ডালাস স্টেডিয়াম। আজ ডালাসে তাপমাত্রা উঠতে পারে প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস। তবে শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে স্বাচ্ছন্দ্যে ম্যাচ খেলতে পারবেন দু দলের খেলোয়াড়রা। বিড়ম্বনায় পড়তে হবে না দর্শকদেরও। ডালাস স্টেডিয়াম ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সাজেদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি আছি ডালাস স্টেডিয়ামে। এখানেই খেলবে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটা কিন্তু আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ, জিতলেই তাদের নিশ্চিত হয়ে যাবে নকআউট পর্ব। তবে আরও একটা কারণে খুব ইম্পর্টেন্ট বা বিশেষ হতে যাচ্ছে এই ম্যাচটি, কারণ সেটা লিওনেল মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে পুরো বিশ্বে লিওনেল মেসি কিন্তু একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন এবং এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যদি তিনি আর একটা গোল করেন তাহলেই তিনি ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখাবেন। মিরোস্লাভ ক্লোজাকে টপকে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নিশ্চিতভাবেই এই স্টেডিয়ামে আমরা জানি অনেক বড় বড় ম্যাচ হয়েছে। মেসিও চাইবেন তার বিশেষ মুহূর্তে, কারণ তার জন্মদিন দুদিন পরেই, ঠিক তার আগেই এই ম্যাচটিতে গোল করে তার এই জন্মদিনটা আরো রঙিন করতে। আর্জেন্টিনা ও অস্ট্রিয়া তাদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি খেলবে স্থানীয় সময় দুপুর 12টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। অনেক বড় একটা স্টেডিয়াম, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক স্টেডিয়াম বলতে পারি, আধুনিক স্টেডিয়ামগুলোর একটি। এই মাঠটিতে কিন্তু যখন দর্শকরা খেলা দেখবেন বা প্লেয়াররা খেলবে তাদের তেমন গরম বা সেই তাপ কিন্তু সহ্য করতে হবে না, কারণ ছাদ রয়েছে। এই ছাদের জন্য কিন্তু এটা আমরা বলতে পারি কাইন্ড অফ ইনডোর স্টেডিয়াম। সো এই ইনডোর স্টেডিয়াম হওয়ার কারণে খেলোয়াড়দের কিন্তু বাইরের যে তাপ সেটা কোনোভাবেই তাদের গায়ে লাগবে না। সমর্থকদের জন্য কিন্তু বিষয়টা একই রকম এবং পুরো স্টেডিয়ামটা কিন্তু এয়ার কন্ডিশন করা, যার কারণে খুব ভালো একটা অনুভূতি হচ্ছে। যখন দর্শকরাও এখানে মাঠে আসবেন, এখানে বসে খেলা দেখবেন, তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবং একই সঙ্গে আমরা বলতে পারি যে যেহেতু একটা বিগ ম্যাচ, দর্শকরা নিশ্চয়ই চাইবেন যে আর্জেন্টিনা দল এই ম্যাচটিতে জয় তুলে নিক, কারণ এই ম্যাচে আর্জেন্টিনা দল জিতলে তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। এবং একই সঙ্গে বলতে পারি এই গ্যালারিতে কিন্তু কালকে বিশাল একটা আর্জেন্টিনার দর্শকদের জোয়ার দেখতে পাবো। জাতীয় দলের হয়ে খেলা, বিশ্বমঞ্চে দলকে প্রতিনিধিত্ব করা, বিশ্বমঞ্চে দলের হয়ে গোল করা নিশ্চিতভাবে অনেক বড় অর্জন এবং অনেক বড় গর্বের। লিওনেল মেসিও নিশ্চয়ই চাইবেন এই মাঠে গোল করে ম্যাচটা স্মরণীয় করে রাখতে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। বৃষ্টি উজানের ঝলে পানি বেড়েছে তিস্তা, ধরলা, দুধকুমারের। উত্তরাঞ্চলে 4 দিনের মধ্যে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস। ঘরবাড়ি সহ ফসলি জমি প্লাবিত হওয়ার শঙ্কা। নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রামে চরাঞ্চল ও নিচু এলাকায় কিছু ফসলের ক্ষেতে পানি ঢুকে পড়েছে। তবে পানি আরও বৃদ্ধি পেলে ঘর বাড়ি সহ ফসলের ক্ষেত প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে পানি বাড়ায় আবারও ভাঙন শুরু হয়েছে রংপুরের মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতু রক্ষা বাঁধে। আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সরকারের উদাসীনতায় খনিজ সম্পদ আহরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর খিলক্ষেতে নৌবাহিনী আয়োজিত বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে সেমিনারে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিগত সরকারের সময় ভারতের সাথে সমুদ্র সীমা নির্ধারণে সমঝোতা হয়। সেখানে জ্বালানি থাকার পরেও এবং ভারতের আপত্তি না থাকা সত্ত্বেও বিগত সরকার সমুদ্রের খনিজ উত্তোলনে উদ্যোগ নেয়নি। এমনকি তারা সমুদ্র সম্পদ খোঁজার কাজটিতে সিদ্ধান্তই নিতে পারেনি। তবে বর্তমান সরকার সমুদ্রের খনিজ সম্পদ চিহ্নিত উত্তোলনে কাজ করবে বলে জানান রবিউল আলম। সমুদ্রে জ্বালানি পাওয়ার সম্ভাবনা নিশ্চিত। আমি সম্ভাবনা আছে বলছি না, নিশ্চিত। কিন্তু আমরা সদ্ব্যবহার করতে পারিনি। বিগত সরকারের সময় আমরা দেখেছি আন্তর্জাতিক আদালতে আমরা বিস্তীর্ণ সমুদ্র সীমা পেলাম, অঞ্চল পেলাম, এবং সেটা আমাদের প্রতিযোগী রাষ্ট্র যারা ছিল ওই সীমানা নিয়ে তারাও মেনে নিল। বাট আমাদের সরকারের সিদ্ধান্তের কারণে সেখানে আমাদের যে সম্ভাবনা আছে তা প্রতিষ্ঠিত হয়নি। সংকটের তীব্রতা আর আমদানি নির্ভরতায় নাজুক দেশের বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। এমন অবস্থায় কি হতে পারে এ খাতের বিকল্প ব্যবস্থাপনা? বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ উৎপাদনের ব্যয় আর আর্থিক চাপ কমাতে খুঁজতে হবে ক্যাপাসিটি চার্জ নিয়ন্ত্রণের কৌশল।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জোর দিতে হবে নিজস্ব তেল গ্যাস অনুসন্ধান আর নবায়নযোগ্য উৎসে। প্রিন্স আরিফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের সংকট, জ্বালানি তেলে উচ্চ মূল্য, এমন বাস্তবতার মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে গ্রাহকদের। আর এই সংকট তীব্র করেছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা ভুল নীতি। ধরা যাক ক্যাপাসিটি চার্জের কথাই। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে বসিয়ে বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করায় প্রতি বছরই বাড়ছে আর্থিক চাপ। একদিকে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না পর্যাপ্ত জ্বালানি, অন্যদিকে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থাকায় বাড়ছে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার বোঝা চাপছে সাধারণ মানুষের কাঁধে। এই অবস্থায় ক্যাপাসিটি চার্জের বোঝা সহ বিদ্যুতের উৎপাদন ব্যয় কমাতে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। তাদের মতে ক্যাপাসিটি চার্জ নিয়ে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যেমন বসতে পারে সরকার, তেমনি বেশি ব্যয়ের তেলভিত্তিক কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে আসার পথ খুঁজতে হবে। প্রথমেই হচ্ছে ক্যাপাসিটি চার্জ কমানো যায় কি যায় না, যেখানে আমাদেরকে এই বসিয়ে বসে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, সেখানে যদি কোনো রকমের তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা যদি কিছুটা কমাতে পারি, এটা হবে আমার প্রথম। তেল থেকে বিদ্যুৎ উৎপাদন করার দরকার নেই, ফেজ আউট হয়ে যেতে হবে। লুণ্ঠনমূলক ব্যয়মুক্ত করে জ্বালানি খাতকে রোগমুক্ত করতে হবে। এই খাতকে বাণিজ্যিক খাত থেকে সেবা খাতে নিয়ে আসতে হবে এবং সরকারের সেবা মুনাফা মুক্ত হতে হবে। অন্যদিকে আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট নানা অনিশ্চয়তা বিদ্যুৎ জ্বালানি খাতের আরেক মাথা ব্যথা। সে কারণে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে নিতে হবে জোরালো কার্যক্রম, পাশাপাশি নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য পূরণে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একটা ভালো স্টাডি করে, ম্যানেজমেন্ট স্টাডি করে তারপরে কোথায় কোথায় কূপ খনন করে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই কাজটা করা দরকার। তারপরে যতখানি সম্ভব রিনিউয়েবলকে আনা, হ্যাঁ, সেটা গ্রিডের মাধ্যমেই হোক বা অফ গ্রিডে হোক। বেসরকারি খাত, ব্যাংকিং খাত, ইপিসি পার্টনার্স এবং যারা কিনা বড় ফাইন্যান্স করেন, তারা যদি যৌথভাবে এগিয়ে যান, তাহলে আগামী দিনগুলোতে বাংলাদেশে নীরবে রিনিউয়েবল এনার্জি এগিয়ে যাবে। এই জায়গাগুলো করলে সরকার এই মুহূর্তে জ্বালানির ক্ষেত্রে যে বড় একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেটি খুব ভালোভাবেই সরকার হ্যান্ডেল করতে পারতেন। সুশাসনের অভাবও বিদ্যুৎ জ্বালানি খাতের গ্রাহক স্বার্থ রক্ষায় বড় অন্তরায়। তাই দাবি উঠছে দুর্নীতি অনিয়মে জড়িতদের শাস্তির আওতায় আনার। এই সেক্টরে যে দুর্নীতি হয়েছে, যে অপরাধ হয়েছে, তা বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করতে হবে, যদি এ খাতে সুশাসন এবং জ্বালানির সুবিচার নিশ্চিত করতে হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিদ্যুৎ জ্বালানি খাতের স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিত, অপচয় দুর্নীতি রোধ করতে পারলে দাম ও সরবরাহ দুই ক্ষেত্রেই স্বস্তিতে থাকবেন গ্রাহকরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। চলতি অর্থ বছরের 11 মাসে 3,60,642 কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যা 2024-25 অর্থ বছরের একই সময়ের তুলনায় 32,856 কোটি টাকা বেশি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে এনবিআর। রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য হারে বাড়লেও সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি অর্থ বছরে এনবিআর এর মোট রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,03,000 কোটি টাকা। অর্থ বছরের প্রথম 11 মাসে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় 4,42,084 কোটি টাকা। এই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে 18.42%। সংবাদ। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে কুয়ালালামপুরে ব্রিফিং চলছে এই মুহূর্তে। সেখানে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। পররাষ্ট্র উপদেষ্টা সরাসরি যাচ্ছি সেখানে। And that possible হয়েছে ওনার এই bilateral ভিজিটে উইথ দি প্রাইম মিনিস্টার, যে এক্সপ্লেইন করবেন গত 15 বছরে কেউ কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখনো করতে পারেনি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা টপিক্যাল ডিসকাশন হিসাবে 2012-তে মানে আসছিল সিনে, বাট all past governments have failed to materialize it with Malaysia. This visit has opened the chance. Both prime ministers have agreed, respective prime ministers have agreed to accelerate the free trade agreement. এটা আমাদের bilateral economic relations রে আরো দৃঢ়ভাবে জোরদার করবে, and it will also address যে trade balance। আমরা বর্তমানে ধরেন around $2.6 billion আমাদের ট্রেড ভলিউম মালয়েশিয়ার সাথে। তো এখানে আমাদের এক্সপোর্টগুলা অনেক কম। এগুলো আমরা মানে টু ইনক্রিজ এক্সপোর্টস ফ্রম গোয়িং আউট, the outflow of exports at a great opportunity,
and also traditional economic sectorগুলো থেকে বেরিয়ে যাওয়ার নিউ সেক্টরে যেমন growth sectors such as pharmaceuticals, footwear, ceramics, jute, etc. There are good possibilities. It will establish also, it says, the Prime Minister emphasized that we want to establish a comprehensive partnership. So both Prime Ministers agreed to establish a comprehensive partnership which emphasizes on trade, investment, and a strong political relationship. As I said, as part of the comprehensive agreement, the focus away from sort of traditional goods gula ase, it will also address the needs of digital technology, energy, including NLG, তারপরে আপনার হালাল ইন্ডাস্ট্রি, AI এবং সেমিকন্ডাক্টরস, এগুলো নিয়েও বিরাট অপরচুনিটি রয়েছে। পার্টিকুলারলি ইফ ইউ লুক এট দি হালাল ইন্ডাস্ট্রি, বাংলাদেশের পপুলেশন and Malaysian is a leading sort of thought leader as well as a industry provider for the halal economy. So if we can, we've agreed to look at exploring to build a comprehensive partnership in that area. Also, on the labor market issue, you know that the labor market on the issues gula on a challenging position by the particularly last 15 years of the Army League regime. এখানে ওয়ার্কার প্রোটেকশন ন্যূনতম ওয়ার্কার প্রোটেকশন ছিল না। So both respective prime ministers have discussed how to resolve these issues in a quick way, and then it is somewhat a little unprecedented also. Prime Minister Tareq Rahman Sahab's visit এখানে, he has met the Prime Minister, he has also got an audience with the King. So উনার গভর্নমেন্টের উনার গুরুত্ব মালয়েশিয়ান সরকার বিশেষভাবে বিবেচনা করে। নর্মালি এক ভিজিটে you don't see the Prime Minister as well as you get an audience from the King. So both respective leaderships, both the Honorable Prime Ministers of the Prime Minister of Bangladesh as well as the Prime Minister of Malaysia are keen on taking this relationship to new heights, some of which my colleague now will share with you. Thank you. থ্যাংক ইউ হুমায়ুন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত গণমাধ্যমের প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এগেইনস্ট দ্য ইসলাম ইন্টারন্যাশনাল মিডিয়া, ওয়েলকাম ইউ অল। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মধ্যে অনেকেই খুব কষ্ট করে ঢাকা থেকে এখানে এসেছেন, আবার অনেকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে গভীর কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে আজ এখানে উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাবৃন্দ, আমরা দেখছি এখানে ডেপুটি হাইকমিশনার রয়েছেন শাহানারা মনিকা। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতন বিদেশ সফরে মালয়েশিয়া এসেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত এই সফরে গতকাল রাতে পৌঁছানোর পর আমরা দেখেছি যে আজকেই কিছুক্ষণের মধ্যে 18 ঘন্টার কম সময়ের মাঝেই তিনি মালয়েশিয়া থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই প্রায় অর্ধ দিবসের সফরে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সর্বপ্রথম অভিনন্দন জানানো কয়েকজন বিশ্ব নেতার মধ্যে অন্যতম ছিলেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার হাত ধরেই বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল মালয়েশিয়াতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 1993 সালে মালয়েশিয়া সফর করেন এবং এখানকার উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক বাংলাদেশে বাস্তবায়নের বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই বিএনপির সঙ্গে মালয়েশিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই ধারাবাহিকতার বহিঃপ্রকাশই আমরা দেখছি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ সফর শুরু করেছেন এই মালয়েশিয়া থেকে। প্রচলিত ধারার বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী খুব ছোট একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন।
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠক নিয়ে ব্রিফিং করছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এবং তার আগে ব্রিফিং করেছিলেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মাহাদি আমিনের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মালিহা, সোহরওয়ার্দী। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।